কেমন আছেন আপনারা? আমরা প্রত্যেকদিন অনেক রকম মেডিকেল ইস্যুস নিয়ে চিন্তা ভাবনা করি। কখনো কখনো হয়তো ভাবি যে এত বড় বিপদ কি করে উদ্ধার হব। বিভিন্ন ধরনের, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক রকম সমস্যাতে আমরা পড়ে থাকি মেডিকেলে। আজকে বর্তমানে মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত হয়েছে, আরও উন্নত হচ্ছে। বিগত দিনের সাথে আজকের দিনের অনেকটা ফারাক। তো যাই হোক, প্রসঙ্গগত কারণে আসি। আজকের কথার নেশিতে, আজকের সাবজেক্টে আমাদের সাথে আছে এমন একজন ব্যক্তিত্ব, আমাদের সাথে আছে এমন একজন মানুষ যার সাথে পরিচয় করে মনে হচ্ছে, আমার বর্তমানে আপনাদেরও ভাই মনে হবে যে অনেক কিছু হেল্প হলো, অনেকটা সুরাহা হলো, অনেক কিছু রাস্তা খুঁজে পেলাম। যাই হোক, পরিচয় করে নিচ্ছি, ডক্টর রিতেশ খানুতিয়া স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি। আচ্ছা থ্যাংক ইউ। স্যার, আপনার তো এত সুন্দর জার্নি, এত লাইফ, মানে সুন্দর একটা মেডিকেল কেরিয়ার আপনার নিজের, আপনার এত একটা মানে কি বলবো, পেশেন্টদের জন্য এত সুন্দর একটা ভাবনা চিন্তা, পেশেন্টদেরকে নিয়ে এত ভালোভাবে তাদেরকে ট্রিটমেন্ট করানোর যে আপনার প্রচেষ্টা। তো স্যার, আপনার সম্বন্ধে যদি একটু বলেন, মানে আপনি আপনার এই মেডিকেল ট্র্যাক বা মেডিকেল কেরিয়ার কোথা থেকে শুরু হলো, কিভাবে করলেন? আমি ডক্টর রিতেশ কাউন্টিয়া। বেসিক্যালি আমি তো নেফ্রোলজিস্ট। হ্যাঁ স্যার। তো আমার জার্নি শুরু হয়েছিল 2001-এ, যখন আমি এমবিবিএসে ঢুকেছিলাম। এটা আমি কেএমসি ম্যাঙ্গালোর আছে কলেজ, ওখান থেকে এমবিবিএস করেছি। ওকে ওকে। এমবিবিএস করার পরে আমি ওখান থেকে কেএমসি মণিপাল থেকে এমডি করেছি। এমডি করার পরে আমি কলকাতার মধ্যে ছিলাম এক বছর জন্য, তো এখানে অ্যাজ আ সিনিয়র রেসিডেন্ট। ওটা পরে আমি এইমসে ছিলাম 1.5 ইয়ার্স জন্য। ওখানে আমি রিউমাটোলজি ডিপার্টমেন্টে, বেসিক্যালি আমার ইন্টারেস্ট ছিল রিউমাটোলজিতে। ওকে। তো ভেরিয়াস ডিজিজ লাইক হুম। ভ্যাসকুলাইটিস ওগুলো যা থাকে, তো ওর মধ্যে আমি ওখানে সিনিয়র রেসিডেন্সি করেছি। বাট লাইফ টুক আ ডিফারেন্ট টার্ন। তো আফটার মাই এন্ট্রান্স এক্সাম যখন আমি ক্র্যাক করেছি, ওটা পরে আই এন্টার্ড নেফ্রোলজি। নেফ্রোলজি মানে কি, যা কিডনিস ডিজিজ ট্রিট করে নেফ্রোলজিস্ট। তো ওটা সেই জন্য আমি স্যার গঙ্গারাম হসপিটাল আছে দিল্লি, ওখান থেকে আমি ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস ইন ইন্ডিয়া ফর নেফ্রোলজি বেসিক্যালি। ওকে। তো ওখান থেকে আমি আমার ডিএনবি নেফ্রোলজি করে শেষ করেছি 2016-এ। আফটার দ্যাট 1.5 ইয়ার্স আমি ম্যাক্স সাকেতে ছিলাম দিল্লিতে। ওখানে বেসিক্যালি নেফ্রোলজির মধ্যে ট্রান্সপ্লান্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। তো ম্যাক্স সাকেতে কিডনি ট্রান্সপ্লান্টেশন কীভাবে হবে, প্লাস ABO incompatible transplant কিভাবে করা যায়, দ্যাট এক্সপার্টিজ ওয়াজ ইভলভড। বেসিক্যালি রেসিডেন্সিস আমি তো করেছিলাম, বাট ডুইং ইট অ্যাজ এ কনসালটেন্ট আন্ডার ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপার্টস, ইট ওয়াজ আ ভেরি লার্নিং এক্সপিরিয়েন্স ইন ম্যাক্স সাকেট। ওকে। ওটা পরে আমি জামশেদপুর থেকে এখন 5 ইয়ার্স থেকে আমি কলকাতাতে আছি। কলকাতাতে এমআরআই হসপিটালতে আমি আছি 5 ইয়ার্স থেকে। এখানে we are treating all aspects of nephrology, starting from chronic kidney disease to dialysis, hemodialysis, peritoneal dialysis, kidney transplantation, plus যা যা vascular access, intervention nephrology সব এখানে হচ্ছে। Whatever is being done around the world, we are doing it here, and I hope to continue this, and we can give better services to as many patients as possible. স্যার, যেটা জানবার একটা বিষয়, মানে যেটা নিয়ে খুব ইচ্ছা করছে জানতে, বেসিক্যালি নেফ্রোলজি বলতে আমরা কিডনি বুঝি। তো এই কিডনি, তার ফাংশন, তার অ্যাক্টিভিটি যদি একটু বলেন, মানে অনেক মানুষ আছে, অনেক দর্শক আছে যারা জানতে চায় যে এর ফাংশন কি, এর অ্যাক্টিভিটি কি, বা এটা যদি একটু 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 ডিসকাস করেন আর কি। আপনি ঠিকই বলেছেন, নেফ্রোলজি মানে কি, কিডনি রিলেটেড অল ডিসঅর্ডার্স ওর মধ্যে ইনক্লুড হয়। কিডনিস আর আ ভাইটাল অর্গান অফ দ্য বডি, যা এটা পেটে যা বলে ব্যাক সাইডে দুটা কিডনি থাকে অন দ্য টু সাইডস অফ দ্য স্পাইন, অ্যান্ড দিস টু কিডনিজ মধ্যে অনেকটা নেফ্রন থাকে। দিজ আর মিলিয়ন্স অফ নেফ্রনস ইন ইচ কিডনি উইচ ফাংশন টু প্রডিউস ইউরিন, হ্যাঁ না? যা ইউরিন প্রডিউস হয় বেসিক্যালি কি করে কি, দে রিমুভ দ্য টক্সিনস ফ্রম দ্য বডি। ওকে। তার টক্সিনসগুলো রিমুভ হয়,
but kidney function should toxin removal nahi. It also regulates the electrolytes, sodium, potassium, calcium, bicarbonate. এগুলো basically metabolism metabolic parameters কে control করে রাখে. That means the kidneys are trying to control the sodium balance. যদি কিডনি ঠিক রকম কাজ করবে না, এটা ফ্লুইড ব্যালেন্স ডিসরেগুলেট হয়ে যাবে, বডির মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হতে শুরু হবে। ওকে সোডিয়াম ইমব্যালেন্স হতে পারে, পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যাবে, ক্যালসিয়াম ইমব্যালেন্স হবে, ওকে প্লাস বডির মধ্যে অ্যাসিড জমতে আরম্ভ করবে। So ওকে these are all the basically whenever it is not functioning properly. Kidney also produces a hormone, এটা এরিথ্রোপয়েটিন বলা হয়, যা হেল্প করে হিমোগ্লোবিন প্রডিউস করার জন্য। তো ওকে কিডনি also helps in maintaining hemoglobin. So these are all the functions. So kidney should toxins remove করে না, it also maintains the body milieu by maintaining the electrolytes, water balance plus hemoglobin. And এটাই কিডনি ফাংশন। and যখন কিডনি ফাংশন ডিসব্যালেন্স হয়ে যায়, we get all the manifestations of kidney disorder. ওকে তার মানে স্যার এটা কি বলতে পারি যে একটা ফিল্টার সিস্টেম চালায় আমাদের হিউম্যান বডিতে একটা কিডনি, মানে এরকম ভাবেই কাজ করে আর কি? That's what kidneys are like a filtering unit, है ना? Okay. It not only filters but it tries to regulate কি filter হচ্ছে, it removes only the toxins and যা ভালো জিনিসগুলো আছে ওটা বডির মধ্যে মেনটেন করে। তো দ্যাটস ওয়াই ইফ দ্য ফিল্টারিং ইউনিট গেটস ডিসব্যালেন্স, তো ওটা যে আপনার যে ভালো জিনিস আছে ওটা ইউরিন মধ্যে লস হবে। আর অনেকটা ডিসঅর্ডার্স আছে, নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, ওগুলো জিনিস হতে পারে যে মধ্যে আপনি দেখবেন ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে, প্লাস ইউরিনে ব্লাড আসছে, তো লং টার্মে কিডনিতে এফেক্ট করেন, ক্রনিক কিডনি ডিজিজ করে। ওকে স্যার এই মানে আরেকটা যেটা একটা সাবজেক্ট, এটা মানে সবাই একটা দেখেছি কোশ্চেন করে, মানে বিভিন্ন জায়গা থেকে এসছে এই ধরনের কোশ্চেন আমাদের কাছে, যে কিডনি ভালো রাখতে গেলে ফুড স্টাইল, লাইফস্টাইল, এটা কতটা এফেক্টিভ, মানে কতটা এর সাথে ব্যালেন্স করে চলতে হয় আমাদের? Kidneys are a vital organs, as I have already told. বেসিক্যালি এখন যা কিডনি ডিসঅর্ডার্স হচ্ছে, এর মেন কারণ যদি দেখবেন মধ্যে আছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি। দিস আর অল পার্ট অফ মেটাবলিক সিনড্রোম। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট দ্যাট উই শুড কিপ আওয়ার ওয়েট আন্ডার কন্ট্রোল। যদি আপনি রেগুলার অ্যাক্টিভিটি করবেন, যদি আপনার ডায়েট হেলদি থাকবে, অ্যান্ড ইউ ডোন্ট টেক ওভার দ্য কাউন্টার ড্রাগস লাইক পেন কিলার্স, অল্টারনেটিভ মেডিসিনস, তাহলে বেসিক্যালি আপনার ওয়েট যদি কন্ট্রোলে থাকে, আপনার মেটাবলিক প্যারামিটার্স ঠিক থাকবে, আপনার রিস্ক ফর ডায়াবেটিস কমে যাবে, আপনার বিপি কন্ট্রোলে থাকবে, অ্যান্ড আপনার রিস্ক ফর ডেভেলপিং কিডনি ডিসঅর্ডার উইল বি লেস। ওকে হ্যাঁ, এটা তো শুনতেই পারি আমরা বিভিন্ন জায়গা থেকে যে বেশি পরিমাণে পেন কিলার খেলে কিডনিতে নাকি স্টোন জমে যাবে, বা স্টোন হবে না, এটা পেন কিলার খেলে আপনার কিডনি এফেক্ট হয়ে যায়, কিডনি ফাংশন কম হয়ে যায়। ওকে এটা একটা ট্যাবলেট দিয়ে হতে পারে, এটা লং টার্ম ট্যাবলেট খেয়ে হতে পারে। ওকে मतलब যে एक्यूट তো একটা ট্যাবলেট দিয়ে যদি হচ্ছে, এটা বলা হয় एक्यूट টুবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, मतलब একটা ট্যাবলেট যেন আপনি কিডনি ফেলিয়ারে যেতে পারেন, তো সেজন্য আপনি যখন পেন কিলারগুলো খাচ্ছেন ইউ শুড বি আন্ডার সুপারভিশন। ওটা জেনে খেতে হবে, যদি একদম দরকার হয়, যদি আপনার আর্থ্রাইটিস আছে, নাহলে রিনাল কোলিক পেন থাকছে, সেজন্য যদি আপনি পেন কিলার দিচ্ছেন, ইট শুড বি আন্ডার সুপারভিশন। হ্যাঁ, মানে হঠাৎ করে গিয়ে দোকান থেকে গিয়ে একটা পেন কিলার খেয়ে নিলাম, এটা মনে হয় করা উচিত নয়, করা উচিত নয়। স্যার এই মানে কিডনি ফাংশন আমরা ছোটবেলায় দেখে এসেছি, ছোটবেলা থেকে জানি, আমাদেরকে বলে যে একটা পরিমাণ মতো জল খাও, পরিমাণ মতো ওয়াটার ইনটেক যদি বডিতে হয় তাহলে কিডনি ফাংশনস ভালো হয়। তো এটার সাথে স্যার কতটা রিলেশন আছে ওয়াটার অ্যান্ড কিডনি? एडिक्वेट वाटर इनटेक इज वेरी इंपॉर्टेंट, है ना? क्योंकि यदि अपनी कम, बेसिकली किडनी हैज द कैपेसिटी टू मेंटेन द बैलेंस। यदि अपनी खूब कम खावें तो আপনার দেখবেন কি ইউরিন আউটপুট একটু কম থাকছে, অ্যান্ড কিডনি যেটা টক্সিনস রিমুভ করা আছে ওটা করে নেবে, ম্যানেজ করে নেবে। আর যদি আপনি খুব বেশি খাবেন তো আপনি খুব ডাইলিউট ইউরিন পাস করবেন, ফ্রিকোয়েন্সি বেশি হবে, বাট কিডনি উইল মেনটেন ইটস ফাংশন, है ना? ওকে सो एडिक्वेट फ्लूइड अप्रॉक्सीमेटली 2.5 থেকে 3 লিটার পার ডে ইজ এসেনশিয়াল, বিকজ ইট হেল্পস ইন কিপিং দ্য কিডনিজ ফ্লাশড, और একটু যা দরকার থাকে টক্সিন রিমুভাল যেন ওটা হেল্প করে। ওকে ওকে স্যার, আমরা তো ইন জেনারেল খুব ভয় পাই, মানে সাধারণ মানুষ হিসেবে বলছি, খুব ভয় পাই যে হ্যাঁ কিডনি কিছু একটা গন্ডগোল হলো তাহলে মনে হয়
এক্ষুনি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এই মানে ভয়টা কেন, মানে পেশেন্টদের এটা কেন আছে? এটা সাইকোলজিক্যাল কোনো এফেক্ট আছে? বেসিক্যালি যখন কিডনি কাজ করে না, তো উই টক অ্যাবাউট ডায়ালিসিস, है ना? whenever বিকজ ডায়ালিসিস ইজ আ থেরাপি, যখন কিডনি যা কাজ করছে না ওটা কাজ ডায়ালিসিস দিয়ে করা হচ্ছে। তো ডায়ালিসিস যখন বলা হয় তো অনেক পেশেন্টের লাগে কি ডায়ালিসিস মানে কি ওনার কিডনি টোটালি নষ্ট হয়ে গেছে, এখন রিকভার হবে না অ্যান্ড দে হ্যাভ টু গেট কিডনি ট্রান্সপ্লান্ট। লেকিন সবসময় সেরকম হয় না। একটা ডিজিজ আছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর একটা আছে ক্রনিক কিডনি ইঞ্জুরি। যখন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি থাকে মানে কোনো সেপসিস হয়, কোনো ইনফেকশন হয়, কিডনি যদি এফেক্ট হয়েছে, মানে কোনো সময় কোনো স্টোন যেন অবস্ট্রাকশন হয়, কিডনি এফেক্ট হয়েছে, যদি আপনার পেন কিলার খেয়ে কিডনি এফেক্ট হয়েছে, এগুলো জিনিস না হলে কোনো সময় গ্লোমেরুলারনেফ্রাইটিস জন্য কিডনি যদি এফেক্ট হয়েছে, এগুলো জিনিস ট্রিটমেন্ট করলে রিকভার করতে পারে। তো ওটা শর্ট টার্ম ডায়ালিসিস লাগে সেই সময়, যখন আপনার কিডনি রিকভার করে যায় ডায়ালিসিস বন্ধ হতে পারে। বাট এটা খেয়াল রাখতে হবে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যে আগে বলা হতো মানে কি 100% রিকভারি, এখন অনেকটা রিসার্চ করে দেখা গেছে কি 100% রিকভারি হয় না। অনেক টাইম পেশেন্টস আর লস ফর ফলো আপ, যখন কিডনি একবার ইউরিন আসতে আরাম করে ডায়ালিসিস বন্ধ হয়ে যায় পরে চেক আপ করে না। লেকিন লং টার্ম চেক আপ দরকার থাকে কি ওর মধ্যে 1 to 2% চান্স থাকে কি ওনার একটু ক্রনিক কিডনি ডিজিজ দিকে যেতে পারেন। তো সেই জন্য একটু চেক আপ করা উচিত রিকভারি পরে। বাট কিডনি ডিসঅর্ডার্স আর নট গুড, লেকিন এর মধ্যে একটা অ্যাকিউট আছে একটা ক্রনিক আছে। যদি অ্যাকিউট আছে আপনার রিকভারি হবে, তো ইউ শুড বি আন্ডার দ্য সুপারভিশন অফ আ নেফ্রোলজিস্ট, যা দেখে ডিসাইড করবে কি আপনি কোন দিকে আছেন আর সেভাবে চিকিৎসা ডিসাইড করবে। আচ্ছা, তাহলে মানে এক কথায় বলা যেতে পারে যে ডায়ালাইসিসকে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন আগে অ্যারাউন্ড 30 ইয়ার্স ব্যাক যখন ডায়ালিসিস ছিল না, তো ইফ ইউ হ্যাভ কিডনি প্রবলেম মানে ডেথ। এখন সায়েন্স অতটা ইভলভ করে গেছে আর টেকনোলজি অতটা ইভলভ করে গেছে কি ডায়ালিসিস থেরাপি ইজ প্রলঙ্গিং লাইফ। আর যদি আপনি দেখবেন যা ক্রনিক কিডনি ডিজিজ জন্য যা ESRD জন্য যা ডায়ালিসিস করা হচ্ছে, দ্য লংগেস্ট পেশেন্ট হু সার্ভাইভড ইজ মোর দেন 40 ইয়ার্স। তো ভয় করে কিছু হবে না, যা চিকিৎসা আছে কারেক্ট টাইমে কারেক্ট ফর্মে করতে হবে। স্যার, একটা কোশ্চেন আর কি মাথায় আসছে। আমরা যখন গুগলে সার্চ করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মডিউলে যাই, বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চাই, ডিজিজ সম্পর্কে জানতে চাই, তো কিডনি নিয়ে যখনই কোনো কিছু সার্চ করি দেখি একটা মডিউল গুগলে বারবার আসে সিকেডি। তো স্যার এই মানে সিকেডিটা মানে কি, মানে যদি একটু বলেন, মানে এটা মানে আর কোনো পার্ট কি এটার কিছু? সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। বেসিক্যালি কোনো কারণ যেন যদি কিডনি ড্যামেজ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ লেবেল করা হয়। অ্যান্ড যদি এটা ড্যামেজ ইজ দেয়ার ফর মোর দেন 3 months তাহলে বলা হয় ইট ইজ পেশেন্ট হ্যাজ ক্রনিক কিডনি ডিজিজ। যদি কম টাইমে হয় দ্যাট ইজ উইদিন 1 week or 10 days তাহলে এটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলা হয়, যা আগে ডিসকাশন হচ্ছিল। ক্রনিক কিডনি ডিজিজ যদি আপনার কোনো কিডনি ড্যামেজ মোর দেন 3 months থেকে যায় তাহলে এটা ক্রনিক কিডনি ডিজিজ ডিফাইন করা হয়। ওকে। তো ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে কি হবে কি আপনার কিডনি ফাংশন কমে যাবে, যখন GFR যা ক্যালকুলেশন করা হয় ওটা লেস দেন 60 থাকবে ফর মোর দেন 3 months। না হলে কিডনি থেকে কোন প্রোটিন লিকেজ হচ্ছে, ব্লাড লস হচ্ছে, না হলে কোনো সময় আল্ট্রাসাউন্ডে আপনি দেখতে পাবেন কি একটা কিডনি নেই, প্লাস কিডনিতে মাল্টিপল সিস্ট আছে সেই জন্য কিডনি ড্যামেজ হচ্ছে। সেভাবে কিছু থাকলে উই লেবেল দোজ পেশেন্টস অ্যাজ ক্রনিক কিডনি ডিজিজ। ওকে। তো স্যার এই মানে ক্রনিক কিডনি ডিজিজ এটা মানে কারণটা কি, মানে হঠাৎ করে কেন এটা হয় একটা কোনো হিউম্যান বডিতে? बेसिकली chronic kidney disease can be because of multiple causes, है ना। most common cause যা আছে all over the world diabetes is the most common cause। ওকে। ওটা followed by hypertension যা হাই বিপি বলা হয়। তো হাই বিপি যেন কিডনি ডিজিজ অনেকটা পেশেন্টে হয়। দেন কিডনির মধ্যে অনেকটা যেভাবে বলেছেন নেফ্রনস থাকে ওটা ড্যামেজ হয়, যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিস সিনড্রোম, সেই জন্য কিডনি ডিসঅর্ডার হতে পারে। কোনো সময় কিডনি স্টোন যেন অনেক টাইম কিডনি ড্যামেজ হয়, ইউরিন ইনফেকশন যেন কিডনি ড্যামেজ হয়, পেন কিলার যেন কিডনি ড্যামেজ হয়। তো অল দিস আর বেসিক্যালি কজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ। অনেক টাইম জেনেটিক প্রবলেম যেন কিডনি ড্যামেজ হতে পারে, জেনেটিক প্রবলেম জেনেটিকের সাথে রিলেশন আছে। ওকে। কেন কি আপনি দেখবেন যার ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্রনিক কিডনি ডিজিজে ওনার যেন এটা কিডনি ডিজিজ ডেভেলপ করার রিস্ক বেশি। ওকে, ঠিক আছে। প্লাস
কিছু কিছু ডিসঅর্ডার্স আছে, এডিপিকেডি বলা হয়, যে মধ্যে কিডনির মধ্যে একটা সিস্ট হয়ে যায়, অ্যান্ড দিস সিস্ট কজেস ড্যামেজ টু দ্য কিডনিস উইচ রান ইন ফ্যামিলিজ। ওকে। এটা হতে পারে। সো অ্যান্ড মেনি টাইমস সবই টেস্ট করার পরে কোনো কারণ থাকে না। হুম। আল্ট্রাসাউন্ড করা হয়, আপনি দেখবেন কি কিডনি ছোট হয়ে গেছে, অ্যান্ড এখন সব বাকি সব টেস্ট যা করা হচ্ছে কারণ যেন সব টেস্ট নেগেটিভ থাকছে, বাট পেশেন্টের কিডনি অতটা ড্যামেজ হয়ে গেছে কি রিকভারি করবে না, ওনাকে এন্ড স্টেজ কিডনি ডিজিজ লেবেল করে বা সিকেডি লেবেল করে ট্রিটমেন্ট চিকিৎসা করা হয়। তো দিস পপুলেশন যা 20 to 25% ইন্ডিয়ার মধ্যে খুব প্রিভ্যালেন্ট। এটা ওয়েস্টার্ন Okay. কান্ট্রিজে এটা প্রপোর্শন কম আছে, বাট ইন্ডিয়ার মধ্যে এটা প্রপোর্শন খুব বেশি, বিকজ মেনি টাইমস আওয়ার হেলথ সিস্টেম ইজ নট দ্যাট স্ট্রং কি কারেক্ট টাইমে কারেক্ট ডায়াগনোসিস হচ্ছে না। কেন কি যখন কিডনি ছোট হয়ে যায় তো ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট, কেন কি আমি কিডনি বায়োপসি করতে পারবো না ডায়াগনোসিস যেন কি এটা কেন ড্যামেজ হয়েছে, অ্যান্ড উই জাস্ট লেবেল দ্য পেশেন্টস অ্যাজ সিকেডি বেসিক্যালি আনডিটারমিন্ড। ওকে ওকে। তো স্যার এই মানে এই ক্রনিক কিডনি ডিজিজ মানে এর তো অনেকগুলো প্যারামিটার আছে, তো সেই প্যারামিটারটা স্যার কিভাবে মানে আপনারা মানে বুঝতে পারছেন যে এটা কোন স্টেজে আছে বা কোন লেভেলটায় চলে গেছে? ক্রনিক কিডনি ডিজিজ বেসিক্যালি যা 5 স্টেজে ডিভাইড করা হয়। দ্য স্টেজিং যা আছে এটা ডিপেন্ড করে আপনার কিডনি ফাংশন কতটা আছে, উইচ ইজ ক্যালকুলেটেড বাই দ্য জিএফআর। যে এক সিম্পল ব্লাড টেস্ট ক্রিয়েটিন করে জিএফআর ক্যালকুলেশন হয়। আপনার জিএফআর যত কম থাকবে মানে আপনার স্টেজ অতটা বেশি, মানে কিডনি অতটা ড্যামেজ আছে। ওকে। প্লাস সেকেন্ড জিনিস যা দেখা হয় কি কিডনি থেকে অ্যালবুমিন লিকেজ কত, যাচ্ছে প্রোটিন লিকেজ কতটা হচ্ছে, যতটা বেশি প্রোটিন লিকেজ হচ্ছে মানে কিডনি অতটা ড্যামেজ আছে। তো যদি আপনার সিকেডি স্টেজ খুব বেশি মানে কি আপনার কিডনি অনেকটা ড্যামেজ হয়ে গেছে। যখন স্টেজ 5 হয়ে যায়, যখন আপনার জেএফআর লেস দেন 15 হয়ে যায় মানে কি আপনাকে এন্ড স্টেজ রিনাল ডিজিজ লেবেল করা হবে। আর এখন যখন জেএফআর লেস দেন 15 হয়ে যায় আপনাকে ভাবতে হবে কি এখন আগে আর কি প্ল্যানিং করতে হবে। স্যার সিকেডি তো কিছু প্রিভিলেন্স থাকে, কিছু আইডিয়াস যদি সেখানে একটু শেয়ার করেন, মানে কিভাবে এটা? বেসিক্যালি এখন যদি আপনি দেখবেন কি সবাই বাড়িতে পেশেন্ট থাকবে যার সিকেডি ডায়াগনোসিস হচ্ছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য প্রিভ্যালেন্স ইজ ইনক্রিজিং। এখন বলা হচ্ছে কি 850 মিলিয়ন পেশেন্টস আর দেয়ার ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এন্ড Okay. যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন 1 in 10% will be having chronic kidney disease, মানে Oh my 10 God. মানুষ যদি আছে ওর মধ্যে একজনকে কিডনি ডিসঅর্ডার হবে। Oh So my that is God. the statistics which is not very good, but এটা আছে, and that's why আপনি দেখবেন কি সবাই হসপিটাল মধ্যে কিডনি ফ্যাসিলিটিস গুলো অ্যাড হচ্ছে, more and more nephrologists are coming out, and এটা ডায়াগনোসিস কেন হচ্ছে কি এখন অ্যাওয়ারনেস খুব বেশি হচ্ছে, প্লাস ডায়াবেটিস আর হাইপারটেনশন আর ওবেসিটি প্রিভ্যালেন্স আমার পপুলেশন খুব বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য কিডনি ডিসঅর্ডার্স গুলো খুব বেশি হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং সাচ আ হাই প্রিভ্যালেন্স অফ ক্রনিক কিডনি ডিজিজ। ওকে, মানে মানে বলতে পারি যে আমরা এই সাবজেক্টকে নিয়ে তাহলে একটা মাস ভলিউম অফ স্ক্রিনিং চলছে, যেই স্ক্রিনিং থেকে আপনারা এটাকে বুঝতে পারছেন, মানে এটা মানে কিভাবে এটা সামনে এলো, মানে এটা কিভাবে হলো ব্যাপারটা? বেসিক্যালি যদি আপনি দেখবেন কি কিডনি ডিসঅর্ডারে 95% পেশেন্টসে কোনো সিমটম থাকে না, ঠিক ওকে। আছে। যখন কোনো সিমটম থাকে না তাহলে দ্যাট মিনস কি আপনি আমার কাছে আসবেন না চিকিৎসার জন্য। তো সেই জন্য এটা উচিত কি পেশেন্টকে স্ক্রিন করা উচিত। অ্যান্ড স্ক্রিন কাকে করা উচিত? বেসিক্যালি যার হাই রিস্ক ক্যাটাগরিতে আছে, মানে যার এজ মোর দেন 60, যদি ডায়াবেটিস আছে, যদি হাইপারটেনশন আছে, যার হার্টের সমস্যা আছে, না হলে বেসিক্যালি আগে কোনো ওর ডিসঅর্ডার ছিল যার যেন কিডনি এফেক্ট হতে পারে, নাহলে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, দে শুড গেট ইভ্যালুয়েটেড অ্যানুয়ালি টেস্ট করা উচিত কিডনি প্রবলেম আছে কিনা ওটা দেখা যেন। অন টেস্টিং যা আছে দিস ইজ ভেরি সিম্পল টেস্টিং যা করা হয়, একটা সিম্পল ব্লাড টেস্ট which is less than 100 rupees cost, or একটা সিম্পল ইউরিন টেস্ট which is also around less than 100 rupees cost। তো দুটো টেস্ট মধ্যে আপনি জানতে পারবেন কি আপনার কিডনি ডিসঅর্ডার আছে কি না। ক্রিয়েটিন টেস্ট করে আপনি জিএফআর ক্যালকুলেট করতে পারবেন, আর ইউরিনে প্রোটিন লিকেজ কতটা হচ্ছে ওটা আপনি স্টেজ করতে পারবেন। ওকে। অ্যান্ড এটা জানা
দরকার আছে কি অ্যাট অ্যান আর্লি স্টেজ উই ক্যান বি মোর হেল্পফুল টু ইউ, বিকজ একবার যদি কিডনি ড্যামেজ হয়ে যায় তাহলে রিকভারি হয় না ইউজুয়ালি। আর্লি স্টেজে চান্সেস আছে কি কারণ দেখে রিকভারি করা যায়। ওকে, তার মানে স্যার যদি বলি স্যার, এই যে যেটুকু বুঝতে পারছি, একটা প্রচুর রিস্ক ফ্যাক্টর কাজ করছে। মানে আমি কোন স্টেপে যাব, কিভাবে এটাকে মেনটেনেন্স করব, কিভাবে এটাকে আমি লাইফস্টাইলটাকে স্ক্রিনিং করে নিয়ে ধরবো, মানে তার মানে তো মানে 1 to 10 যদি কাউন্ট করি তো একটা ম্যাসিভ রিস্ক ফ্যাক্টর কাজ করে মানে এর মধ্যে। তো এই তো সিকেডি থেকে রিস্ক ফ্যাক্টর কিভাবে আমরা ধরবো যে এটা এই ধরনের ABCD কোন ক্যাটাগরিতে একটা রিস্ক ফ্যাক্টর গ্রো করছে, মানে এটা যদি না, রিস্ক ফ্যাক্টর মানে দেখুন, যদি আপনার এজ মোর দেন 60 আছে, যদি আপনাকে ডায়াবেটিস আছে, তাহলে আপনার ফ্যামিলি থেকে আর ডায়াবেটিস আছে, প্লাস 3-4 হয়ে যায়, 2-3 হয়ে যায়, মানে কি তখন যা চিকিৎসা আছে ইট ইজ মোর অফ সাপোর্টিভ কেয়ার। তো এটা অ্যাকচুয়াল চিকিৎসা যা থাকে আর্লি স্টেজে থাকে, মানে এন্ড টাইমে এন্ট্রি হচ্ছে, পেশেন্ট এন্ট্রি হচ্ছে, এন্ড টাইমে এন্ট্রি হচ্ছে, একদম মানে মেন মানে বাফার টাইমে আসছে, বাফার টাইমে আসছে। বাফার টাইমটাই মিস করে যাচ্ছে। মানে তো আমরা বুঝতেই পারছি বিষয়টা নিয়ে এতটাই মানে একটা গভীর একটা আলোচনা, যেখানে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে একটা সার্টেন এজে গেলে অনেক রিস্ক ফ্যাক্টর স্যার যা বলছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনারা এটাকে স্ক্রিনিং করান। রিস্ক ফ্যাক্টর আপনি কোন লেভেলে আছে, রিস্ক ফ্যাক্টরটা আপনি কিভাবে মেনটেন করতে পারবেন, আপনার লাইফস্টাইলটা কী করে মেনটেন করতে পারবেন, স্যারদের কাছে আসুন, হেল্প নিন, স্যারদের গাইডলাইন নিন, অ্যান্ড প্লিজ টক্সিক লাইফ থেকে একটু দূরে থাকুন। মদ খাবেন না, স্মোকিং করবেন না, কেন বুঝতেই পারছেন যে আলটিমেট আপনার উপরে কিন্তু আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। স্যার, আপনার সাথে কথা বলতে বলতে একটা সাবজেক্ট আমি বারবার আপনার কাছ থেকে পাচ্ছি, উঠে আসছে, সেটা হচ্ছে ডায়াবেটিক। তো ডায়াবেটিক তো এখন বলতে গেলে মানে এখান থেকে যদি 2 কিলোমিটার হেঁটে যাই হয়তো 200 মানুষকে পাবো যারা ডায়াবেটিক। তো ডায়াবেটিক আর কিডনি মানে এই দুটো এরকমভাবে একের সাথে মানে বিরু আর যায় মনে হচ্ছে আপনার কথা শুনে। তো কিভাবে এটা মানে অ্যাকুমুলেটেড হলো, মানে এতটা ক্লোজ রিলেশনটা যদি একটু বলেন, তাহলে সেই হিসেবে আমাদের প্রিভেনশন তো দরকার। যদি আপনি দেখবেন ডায়াবেটিস, ইন্ডিয়া ইজ আ ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ইন্ডিয়ার মধ্যে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন 101 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্টস আর দেয়ার এন্ড 136 মিলিয়ন প্রি ডায়াবেটিস, মানে কি 237 পেশেন্টস হু আর প্রোন ফর ডায়াবেটিস। অ্যান্ড যারা স্ট্যাটিস্টিক্স আছে 1 in 3 পেশেন্ট উইথ ডায়াবেটিস উইল ডেভেলপ ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি, অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে আপনি যখন দেখছেন কি এভরি ফ্যামিলি হ্যাজ ডায়াবেটিস, সো আপনি বুঝতে পারবেন কি ইফ সামবডি ইজ হ্যাভিং ডায়াবেটিস ইন দ্য লং রান কি হয় কি ডায়াবেটিস যেন ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ হয়, ওকে, অ্যান্ড ইট কজেস ম্যাক্রোভ্যাসকুলার বলা হয়, একটা মাইক্রোভ্যাসকুলার বলা হয়। ম্যাক্রোভ্যাসকুলার মধ্যে হয় কি কার্ডিওভ্যাসকুলার ডিসিজ মানে হার্টের সমস্যা হবে, স্ট্রোক হবে, প্লাস পেরিফেরাল পাওয়ে গ্যাংগ্রিনগুলো হয়ে যায়, এটা ম্যাক্রোভ্যাসকুলার মধ্যে আছে। একটা মাইক্রোভ্যাসকুলার ড্যামেজ মধ্যে হয় কি রেটিনা এফেক্ট হয়, পাওয়ে নিউরোপ্যাথি হয়, প্লাস যা নেফ্রোপ্যাথি বলা হয় কিডনি এফেক্ট হয়, তো ওটা হয় বেসিকলি। তো এটা কমপ্লিকেশনস ডায়াবেটিস যেন হচ্ছে, লং টার্ম ডায়াবেটিস যেন মেনি টাইমস দেখা গেছে কি 40% পেশেন্ট যখন ডায়াগনোজ হচ্ছে ওনার কি ডায়াবেটিস আছে, ওকে, সেদিন ওনার বেসিকলি ইফ ইউ লুক অ্যাট দ্য কমপ্লিকেশনস থাকছে, দ্যাট মিনস কি ডায়াবেটিস স্ক্রিনিং কারেক্ট করে হচ্ছে না, আর্লি টাইমে ডায়াবেটিস ডিটেক্ট হচ্ছে না। কেন কি কারেক্ট টাইমে ডায়াবেটিস ডিটেক্ট করলে, কারেক্ট টাইমে চিকিৎসা করলে আপনি এইগুলো কমপ্লিকেশন যা ডায়াবেটিস জন্য হয় ওটা আপনি অ্যাভয়েড করতে পারবেন আর ডিলে করতে পারবেন। স্যার একটা ব্যাপার তো তাহলে খুব জানতে ইচ্ছা করছে, মানে আমরা তো মানে খুবই বিপদের মধ্যে আছি, মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে মানে কি বলবো উইদাউট প্যারাশুট প্লেন থেকে জাম্প মেরেছি, এটা আমার ফিল আসছে এরকম। তো যে কোনো মানুষেরই তো তার মানে আজকে আমরা মার্কেটে যা দেখতে পাচ্ছি ডায়াবেটিক এত মানুষ,
এত মানুষের এত প্রবলেম, বিভিন্ন কারণবশত, টেনশন বশত, হাইপার টেনশন যেটা আপনি বলছেন, 100% বিগ কজেস, বুঝতে পারছি। তো সিমটম কি করে বুঝবো যে আমার হয়েছে এটা, বা যে কোনো একটা আমার বাবা মায়ের হয়েছে বা আমার আত্মীয় পরিজন হয়েছে, একটা কিছু তো সিমটম থাকবে। তো এটা আমি কি করে বুঝতে পারবো যে সিমটমটা কি? প্রথমে আমি বলবো কি 95%-এ কোনো সিমটম থাকে না, ও মাই সেই গড। জন্য আপনাকে ডোন্ট ওয়েট ফর সিমটমস। বাট মেনি অফ দ্য পেশেন্টস একটু সিমটমস যা ডেভেলপ করতে পারে, কি হবে কি ওনার একটু অ্যাপিটাইট কমে যাবে, একটু খিদে ইচ্ছা হচ্ছে না সেভাবে ওনাকে লাগবে। সেকেন্ডলি অনেকটা পেশেন্ট আসে যার পাও ফুলে যায়, ইউরিনে একটু ফেনা আসছে, মুখ ফুলে যায়, যখন সকালে উঠছেন তো একটু মুখ ফুলে যাচ্ছে। সেভাবে কোনো সিমটম থাকলে মানে কি কোনো প্রবলেম হতে পারে, অ্যান্ড দে শুড কনসাল্ট দেয়ার ডক্টর, টেস্ট করা যেন কি কী সমস্যা আছে। অ্যান্ড মেনি অফ দ্য পেশেন্টস ল্যান্ড আপ উইথ কিডনি ডিসঅর্ডার, এগুলো সিমটম যদি থাকে। যদি খুব লেটে পেশেন্ট আসে তাহলে ওনার একটু হিমোগ্লোবিন কম থাকবে, একটু জেনারেলাইজ উইকনেস থাকবে, একটু শ্বাসকষ্ট হবে। তো এগুলো সিমটমস যা আছে বেসিক্যালি আপনার হতে পারে পেশেন্টসকে। ওকে স্যার, তাহলে তো আরেকটা জিনিস যেটা বলা যায়, তাহলে তো মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ট্রিটমেন্ট ইজ দেয়ার। তো মানে আগে থেকে যদি বুঝতে পারি এরকম কিছু হচ্ছে কোনো একটা মানুষের, তো বেসিক্যালি কি ধরনের ট্রিটমেন্ট সেই মানুষটা অ্যাকসেপ্ট করবে? ট্রিটমেন্ট তো চাই। না, আপনি ঠিকই বলেছেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে কি যতটা প্রিভেন্ট করা যায় অতটা বেটার, কেন কি একবার যা নেফ্রন ড্যামেজ হয়ে যাবে ওটা ওয়াপাস ঠিক করা যাবে না। সেভাবে কোনো মেডিসিন নেই ইন দ্য ওয়ার্ল্ড কি দ্যাট উইল রিভার্স দ্য ড্যামেজড কিডনিজ, है না। এখন যা চিকিৎসা হয় ক্রনিক কিডনি ডিজিজে, এটা বেসিক্যালি যা কমপ্লিকেশনসগুলো হয় ক্রনিক কিডনি ডিজিজের ওটা মেনটেন করার জন্য, প্লাস আর কিডনি না ড্যামেজ হয়, দ্যাট মিনস কি যতটা স্পিড ধরে আপনার কিডনি ড্যামেজ হবে ওটা কম করার জন্য চেষ্টা হবে। ইট ইজ বেসিক্যালি একটা নর্মাল এজিং প্রসেস আছে বডির মধ্যে কি এভরি 10 ইয়ার্স পিপল উইল লুজ সাম কিডনি ফাংশন। ওকে। আর যখন এইগুলো আপনার থাকে রিস্ক ফ্যাক্টরস, তো আপনার এটা বেশি হয়ে যায়, তো দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার। তো এটা ট্রিটমেন্টের মধ্যে কি করা হয়, বেসিক্যালি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। অনেক টাইম পেশেন্ট আমার কাছে আসে কি এখন তো আমি ডায়াবেটিস কন্ট্রোল করছি বাট আমার কিডনি ডিজিজ প্রোগ্রেস হয়ে যাচ্ছে। ওনাকে এটা বলতে চাইছি কি এটা যে আছে পাস্ট কর্মা উপর ডিপেন্ড করে, আগে কতটা আপনার সুগার কন্ট্রোল ছিল ওটার উপর ডিপেন্ড করে। যখন এখন সুগার কন্ট্রোল করে অতটা লাভ হবে না, বাট উই হ্যাভ টু কন্ট্রোল, এটা একটু হেল্প করবে। বাট যা আগে থেকে আনকন্ট্রোল ছিল সেই জন্য ড্যামেজ হয়ে গেছে ওটা রিভার্স করা যাবে না। HbA1c লেস দেন 6.5% রাখতে হবে। সেকেন্ডলি যদি আপনার ব্লাড প্রেশার হাই থাকছে তো বিপি কন্ট্রোল করা উচিত। বিপি শুড বি লেস দেন 130/80 সবসময়। অনেক টাইম কি হয় কি পেশেন্টস কমপ্লায়েন্ট থাকে না, রেগুলার চেক আপ করে না, সেই জন্য ম্যাক্সিমাম পেশেন্ট যার বিপি আছে দেখা গেছে স্ট্যাটিস্টিক্স আছে কি 50% মধ্যে বিপি কন্ট্রোল থাকে না, 50% লোক বিপি মেডিসিন খাচ্ছে না ভালো করে। সেই জন্য কমপ্লায়েন্স অ্যান্ড বিপি কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস যা করতে হয়। স্মোকিং একদম বাদ দিতে হবে, ওয়াটার ইনটেক অ্যাডুকুয়েট রাখতে হবে, ওভার দ্য কাউন্টার ড্রাগসগুলো একদম অ্যাভয়েড করতে হবে। যদি আপনার কোনো ইউরিন ইনফেকশনগুলো আছে ওটা ট্রিটমেন্ট করতে হয়। প্লাস যা যা কমপ্লিকেশনস হয়, যেভাবে আপনি বলছেন কিডনি ফাংশন যা কোনো এফেক্ট হয়, তো বডিতে ভলিউম ইমব্যালেন্স হয়, তো ফ্লুইড ওভারলোড যা ট্রিটমেন্ট দরকার থাকে ওটা দিতে হয়। প্লাস ইলেকট্রোলাইটস ঠিক করতে হয়, অ্যাসিডোসিস কারেক্ট করতে হয়, প্লাস হিমোগ্লোবিন মেনটেন করার জন্য মেডিসিনস আছে ওটা দিতে হয়। তো দিস আর ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস অ্যান্ড যা ট্রিটমেন্ট করা হয়। ডায়েট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট যা ইউজ করা হয় পেশেন্টস যেন ডায়েট করে অনেক দিন কিডনিকে ঠিক রাখা যায়। ডায়েট মধ্যে লো প্রোটিন ডায়েট বলা হয়। লো প্রোটিন মানে কি অনেক টাইম যখন পেশেন্টকে বলা হয় কি লো প্রোটিন ডায়েট রাখো, দে স্টপ অল প্রোটিন ইনটেক, উইচ ইজ রং। কেন কি বডি ফ্রেমওয়ার্ক যেন প্রোটিন ইজ রিকোয়ার্ড, সো লো প্রোটিন যেন আমার ডায়েটিশিয়ানের সঙ্গে বসতে হবে, ডায়েটিশিয়ান একটু ভালো করে চার্ট দেবে সেভাবে ফলো করতে হবে। প্লাস লো পটাশিয়াম ডায়েট, সল্ট ইনটেক কম রাখতে হবে। জল পরিমাণ, যদি আপনার কিডনি ড্যামেজ হয়ে যায় তখন আপনি বেশি জল খেতে পারবেন না, তাহলে জল একটু পরিমাণে বেশি ডক্টরসে কনসাল্ট করে ওটা ডিসাইড করা হয় আপনার কন্ডিশন উপর।
নেক্সট অনেক টাইম কিছু কিছু মেডিসিনস আছে যখন লো প্রোটিন ডায়েট দেওয়া হয়, কিছু মেডিসিনস আছে যা আপনার কিডনি ডিজিজ প্রোগ্রেশনে কম করার মধ্যে হেল্প করে, লাইক কিটোনালগস প্লাস প্রিপ্রোবায়োটিক্স মেডিসিনস আছে, উই ক্যান ইউজ দেম, উই ক্যান হেল্প ইউ অল, বাট ট্রাই টু কাম এট দ্য রাইট টাইম। খুব লেট স্টেজে আসলে এগুলো মেডিসিনস আর যা ট্রিটমেন্ট আছে কাজ করবে না। ওকে, তার মানে ট্রিটমেন্টের একটা তো তার মানে শিডিউল আছেই, যেটা বুঝতে পারছি। অ্যাজ পার শিডিউল অনুযায়ী আমাকে আমার ট্রিটমেন্টটাকে চালিয়ে যেতে হবে, প্লাস আমার যে প্রিভেনশনসগুলো আছে আমাকে অনেক আগে থেকে সেগুলোকে কেয়ার করতে হবে। স্যার, আপনার মানে এরকম যদি কিছু একটা লাইভ কেসেসের আমাকে বলেন যে এরকম কোনো ঘটনা যেটা থেকে মানে পেশেন্টের কি ভালো হয়েছে বা কি খারাপ হয়েছে, এরকম যদি কোনো একটা যদি আইডিয়া শেয়ার করেন, মানে এরকম যদি কোনো। আমার প্র্যাকটিস মধ্যে যে আমি দেখছি কি দ্যাট পেশেন্টস কাম ভেরি লেট, হ্যাঁ না। আমার ম্যাক্সিমাম পেশেন্টস আমার কাছে আসে যখন ক্রিয়েটিন 3-4 হয়ে যায়, সেই সময় আমার কাছে আসে। তো সেই সময় ফার্স্ট অফ অল হোয়াট উই ডু ইজ উই ট্রাই টু লুক এট দ্য কজ, কি এটা কিডনি ড্যামেজ কেন হয়েছে। যদি কজ রিভার্স করা যায় দেন কিডনিজ উইল ইমপ্রুভ, কিডনি ফাংশন উইল ইমপ্রুভ। নেক্সট ওটা ঠিক করার পরে দেখা হচ্ছে যদি ক্রনিক কিডনি ডিজিজ আছে তো ওটা কীভাবে মেনটেন করা যায়, পেশেন্টসকে ডায়েট, লাইফস্টাইল, বাকি ডায়াবেটিস হাইপারটেনশন কন্ট্রোল করে, বাকি মেডিসিনস দিয়ে ওনার কমপ্লিকেশন রেটস কীভাবে কম করা যায়। আর ওনার কিডনি যে লাইফ আছে, বেসিক্যালি যদি আপনি চিকিৎসা করছেন না, যদি আপনার কিডনি লাইফ আছে 1 year, উইথ ট্রিটমেন্ট উই ট্রাই টু প্রলং দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর আপনাকে যত ডায়ালিসিস থেকে দূর রাখা যায় ওটাই চেষ্টা থাকে। নেফ্রোলজিস্ট কাছে যাচ্ছেন এটা মানে এটা নেই কি আপনার ডায়ালিসিস আমরা শুরু করে দেবো। আওয়ার ফার্স্ট টার্গেট ইজ টু অ্যাভয়েড ডায়ালিসিস, और কীভাবে চিকিৎসা করা যায় কি আপনাকে ডায়ালিসিস থেকে কত দূর রাখা যায়। বাট সামটাইমস ইট বিকামস ইনএভিটেবল, যখন আপনার জিএফআর <15 হয়ে যায় তো আগে যেন প্ল্যানিং করতে হবে। और যখন সেরকম প্ল্যানিং দরকার হয় দেন ইউ শুড লিসেন টু আস। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আপনি আমার কাছে যদি টাইমে আসবেন তো আপনি ট্রেন্ড দেখে আপনাকে কারেক্ট কাউন্সিলিং আমি দিতে পারবো। যদি আপনি এমার্জেন্সিতে আসবেন তাহলে এইগুলো কাউন্সিলিং আগে থেকে থাকে না, আর আপনার জন্য এটা অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট কি আপনাকে আমি যদি বলি আপনি হঠাৎ করে আজকে এসেছেন, আমি বলছি না আপনার ডায়ালিসিস শুরু করতে হবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্যাট রেসপন্স। তো কারেক্ট টাইমে আসলে ইউ উইল বি প্রিপেয়ার্ড, আই উইল বি প্রিপেয়ার্ড, আই ক্যান প্রিপেয়ার ইউ ইন আ বেটার ওয়ে ফর দ্য ফিউচার। ওকে, তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা আশা করি, যে কিডনি ফাংশন টু মাচ ইম্পর্টেন্ট একটা হিউম্যান বডির জন্য। আর কিডনি ফাংশনকে মেনটেন করতে গেলে যে যে স্টেপসগুলো নেওয়া দরকার, যে যে স্টাইলগুলো, যে যে লাইফস্টাইলগুলো থাকা দরকার, স্যার সবই বললেন। মেনটেন করুন অ্যাটলিস্ট, চাইবো। আমি চাই না যে আপনারা বিপদে পড়ুন, আমার বাড়ির লোক বিপদে পড়ুন, আমার আত্মীয় পরিজন, ভাই বন্ধু বান্ধবরা বিপদে পড়ুন। স্যারের কাছে আরেকটা জিনিস যেটা জানবার বিষয়, আমার মানে ভীষণই মানে মনে হচ্ছে এই বিষয়টা জানার দরকার আছে। নাওয়াডেজ স্যার আমরা যে লাইফস্টাইলটা মেনটেন করি, কর্পোরেট লাইফস্টাইল, পার্টি লাইফস্টাইল, অফিসিয়াল লাইফস্টাইল, তো সেখানে দেখা যাচ্ছে যদি আমি আমার তরফ থেকে কিছুটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আসি, তাহলে more than 80% peoples are there, those are having fast food. They are going for parties or anywhere somewhere else, তো তারা অ্যালকোহল ইনটেক করছে, একটা ম্যাস ভলিউম অফ পার্টিতে আছে, দুপুরবেলা কোনো একটা ফাস্ট ফুড অর্ডার করে খেয়ে নিল বিভিন্ন অনলাইন পার্টনার থেকে অর্ডার করে। তো যাই হোক, এটা ইনার হ্যাবিট হয়ে গেছে অনেকের। তো এই লাইফস্টাইল তো তাহলে একটা ক্ষতিকারক। আমার তার থেকে তো মনে হয় বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া ভালো। এটা দিয়ে আপনি কি বলতে চাইছেন? বেসিক্যালি উই আর ফলোইং দ্য ইউএস পাথওয়ে। বেসিক্যালি যেখানে আপনার ফাস্ট ফুড খুব প্রিভ্যালেন্ট আছে আর ওবেসিটি খুব প্রিভ্যালেন্ট আছে। ফাস্ট ফুড মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেটস। বেসিক্যালি ওটা আপনার স্যাটাইটি করে, দ্যাটস ওয়াই, অ্যান্ড দ্য টেস্ট ইজ গুড, দ্যাটস ওয়াই উই প্রিফার ফাস্ট ফুড, है না। সো ফাস্ট ফুড মধ্যে যা অ্যাকচুয়াল নিউট্রিশন দরকার থাকে কি আপনার একটা ব্যালেন্স নিউট্রিশন, কি 60% কার্বোহাইড্রেট, 30% আপনার প্রোটিন, 10% ফ্যাট, ওটা থাকে না।
ওর মধ্যে 90% কার্বোহাইড্রেট, 80% কার্বোহাইড্রেট 20% ফ্যাট থাকে, প্রোটিন খুব কমই থাকে ওর মধ্যে। সেই জন্য আপনার ওবেসিটি হবে, আর ওবেসিটি ইজ দ্য রুট কজ অফ ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, উইচ ইজ দ্য রুট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ট্রাই টু বি অ্যাক্টিভ। এখন দ্যাট অ্যাওয়ারনেস ইজ ইনক্রিজিং, এভরিবডি হ্যাজ আ স্মার্ট ওয়াচ, আ স্মার্টফোন, এখন স্টেপস মেনটেন করার চেষ্টা করছে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ আর অ্যাক্টিভ, if you control your diet, and if you can keep your weight under control, you will be away from the disease. স্যার এটা তো খুব একটা ভালো টপিক আপনি বলেছেন, যেটা বা ভালো একটা ইনফরমেশন দিলেন, যেটা ওয়েট আন্ডার কন্ট্রোল। তো এটা তো 90% যদি আমি রিচ করি, আমি যদি রাস্তায় বেরোই, ম্যাক্সিমামকে দেখবো ওভারওয়েট, কারণ তাদের রেগুলার কোনো ওয়ার্কআউট নেই, রেগুলার কোনো যোগা বলুন, কোনো মর্নিংয়ে উঠে কোনো কি বলবো ফিজিক্যাল এক্সারসাইজ বলুন, এগুলো নেই। তো এটা তো একটা এফেক্টিভ, আমার যেটা মনে হচ্ছে যে একটা মানুষের হিউম্যান বডিকে ঠিক রাখতে গেলে তো একটা এফেক্টিভ নেচার। তো সেক্ষেত্রে মানে মানে কতটা পরিমাণ করা উচিত আপনার মানে কনসার্ন থেকে যদি বলেন যে সকালে উঠে এই টাইমটুকু তার দেওয়া উচিত? সায়েন্স বলে দ্যাট এভরি 5 days a week, for 30 minutes, that much of activity is required and should be vigorous activity. যদি আপনি অত টাইম নিজের জন্য দেবেন, then that will have long term effects, long term good effects on the body. সেই জন্য 30 minutes for 5 days a week should be good enough. তার মানে আমরা কিন্তু একটা জিনিস নিয়ে ক্লিয়ার, একটা সাবজেক্ট নিয়ে ক্লিয়ার, কিডনি ডিজিজ, কিডনি সিমটম বা কিডনি রিলেটেড কোনো রকমের সমস্যা, বুঝতেই পারছেন আজকে যেরকম আমরা কথা নিতে এসে এত কিছু জিনিস শুনতে পারছি, এখানে কিন্তু একজন সত্যান্বেষীর দরকার। কারণ সঠিক গোয়েন্দার কাছে না গেলে কিডনি ডিজিজ ইজ এ সাইলেন্ট কিলার। তো এই কিডনি ডিজিজকে নিয়ে আমরা অনেক ভুলভাল চিন্তা ভাবনা করি, অনেক ভুলভাল আইডিয়া মানুষের মধ্যে আছে। আর যে কোনো রোগকে নিয়ে দেখবে মানুষের মধ্যে না একটা মিথ ঘুরে বেড়ায়, ভুলভাল চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। তো আমি স্যারকে তো একটা রিকোয়েস্ট করবই যে স্যার আপনি যদি একটু বলেন যে আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছে যাই, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আলাপ পরিচয় করি, তো প্রত্যেকটা মানুষের না প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে একটা নেগেটিভ থিঙ্কিং আছে, একটা নেগেটিভ মিথস ক্রিয়েট করে অন মাইন্ড, এটা মানুষের হিউম্যান সাইকোলজি। তো এই কিডনি ডিজিজকে নিয়ে ইন জেনারেল কি কি মিথস ক্যারি করে হিউম্যান সাইকোলজি, যদি একটু বলেন। সোসাইটিতে বেসিক্যালি অনেক সাম মিথস আছে। যখন আমার কাছে পেশেন্ট আছে, তখন উই টেল দেম দ্যাট কি আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইচ দে আস্ক ইজ স্যার আমার দুটা কিডনি ড্যামেজ হয়েছে কি একটা কিডনি? তো আমি এটা বলতে চাইছি কি দ্যাট আপনার যদি একটা কিডনি কাজ করছে না, দেন অলসো ইউ উইল নট হ্যাভ এনি প্রবলেম, বিকজ অনেকটা পেশেন্ট আছে যার বাই বার্থ একটা কিডনি থাকে অ্যান্ড দে মেনটেন গুড কিডনি ফাংশন। ওকে, সো ইট ইজ নট দ্যাট কি আপনার একটা কিডনি ড্যামেজ হলে ওষুধ সিমটম হবে। যখন দুটাই কিডনি ড্যামেজ হয় তাহলে কিডনি ফাংশন কম হতে আরম্ভ করে। তো যখন আপনার সেই জন্য যখন দুটা কিডনি ড্যামেজ হবে তাহলে আপনার জিএফআর যা আছে কিডনি ফাংশনগুলো কম হবে। কেন কি যদি আপনার একটা কিডনি আছে, দ্য আদার কিডনি ট্রাইজ টু মেনটেন দ্য জিএফআর, তো যা ইউজুয়ালি 50-50% হয়, দ্যাট ট্রাইজ টু মেনটেন দ্য জিএফআর এট 70-80%। সেকেন্ডলি, যখন কিডনি পেশেন্টকে বলা হয় কি আপনার কিডনি প্রবলেম হয়ে গেছে, আপনাকে প্রোটিন রেস্ট্রিক্ট করতে হবে ডায়েটে, তো মেনি টাইমস দ্য পেশেন্টস আর সো ফিক্সেটেড উইথ দ্যাট ক্রেটিনিন কি আমার ক্রেটিন বেশি হয়ে যাবে যদি আমি প্রোটিন খাবো। তো প্রোটিন বেসিক্যালি বডির মধ্যে কি হয় কি যা প্রোটিন আমরা খাই ওটা মেটাবলাইজ হয়, এটা টক্সিনসগুলো প্রডিউস হয়, সেই জন্য সিমটমসগুলো হয় কিডনি, বিকজ দিস আর নট রিমুভ বাই দ্য কিডনিস, দ্যাটস ওয়াই এটা রেস্ট্রিক্ট করতে বলা হয়। বাট বডি রিকোয়ার্স সাম প্রোটিন, সেই জন্য আপনি কোনো সময় এটা জিরো প্রোটিন করবেন না। কেন কি জিরো প্রোটিন করে দিলে কি আপনার ক্রেটিনিনকে কন্ট্রোল রাখা যেন, তো আপনি দেখবেন কি ওনার যা আছে বডি পুরো ম্যালনারিশড হয়ে যায়।
और ম্যাল নারিশমেন্ট যেন যা কমপ্লিকেশনস হবে ওটা বেশি হবে, আর যখন আপনার অ্যাকচুয়ালি ডায়ালিসিস না রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হবে তাহলে কমপ্লিকেশন রেটসগুলো বেশি হয়ে যাবে। সেই জন্য জিরো প্রোটিন করবেন না, লো প্রোটিন ইন কনসালটেশন উইথ দ্য ডায়েটিশিয়ান অ্যান্ড দ্য নেফ্রোলজিস্ট করতে হবে, কেন কি দুজন মিলিয়ে আপনার ট্রিটমেন্ট প্ল্যান চেক আউট করবে, তাহলেই আপনি কারেক্ট ট্রিটমেন্ট নিতে পারবেন। সেকেন্ডলি বলা হয় কি যদি আমার কিডনি ড্যামেজ হয়েছে মানে কি আমাকে ডায়ালিসিস করতেই হবে, সেরকম নেই। যদি আপনার কিডনি ড্যামেজ হয়েছে প্রথমে কারণ দেখতে হবে, যদি কারণ কোনো ধরা যাচ্ছে, অনেক টাইম পেশেন্টসে কোনো গ্লোমেরুলার ডিজিজ থাকে, অনেক টাইম মাইলোমা থাকে, অনেক টাইম কোনো মেডিসিন সাইড এফেক্ট থাকে, ওটা ঠিক করলে আপনার কিডনি রিকভার করতে পারে। আর যদি আপনার পার্শিয়াল রিকভারি হচ্ছে then also we can maintain the kidney function with medications with lifestyle कि আপনার কিডনি ফাংশন অনেক দিন মেনটেন করতে পারে कि we can keep you away from dialysis. So dialysis is not the rule, it will progress but we can give you better life till it progresses. ওটা আমি বলতে পারি। অনেক টাইম এটা ধারণা থাকে কি খুব বেশি জল খেলে আমার কিডনি সুস্থ থাকবে, সেজন্য আমি 5-6 লিটার 7 লিটার জল খাবো ডেলি। কিডনি পেশেন্টস জন্য এটা আমি বলতে চাইছি কি যখন কিডনি আপনার ড্যামেজ হয় তো কিডনির রেগুলেশন পাওয়ার যা থাকে ওটা কমে যায়, সেই জন্য যে আপনি জল খাবেন ওটা বডির মধ্যে অ্যাকুমুলেট হবে আর আপনার কমপ্লিকেশন মানে কি পা ফুলতে আরম্ভ করবে, শ্বাসকষ্ট হবে। তো সেই জন্য আপনাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনার যেন কতটা জল খাওয়া উচিত ওটা জানতে হবে, কেন কি মেনি টাইমস পেশেন্টস টেক টু মাচ অফ ফ্লুইড, এটা যা ধারণা থাকে কি আমার খেলে আমার কিডনি রিকভার করে যাবে, সেভাবে হয় না। কেন কি আপনার কিডনি কাজ করছে না সেই জন্য আপনার ইউরিন আউটপুট কম হচ্ছে, কোনো জল খেলে আপনার ইউরিন আউটপুট বেশি হবে সেরকম হবে না। তো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট কি you understand these things and we are there to make you understand and we are available to help you out and not start dialysis for you. ওকে স্যার, তো মোটামুটি তো বুঝতে পারছি এই মানে কিডনি ফাংশনস বা কিডনি ম্যাল ফাংশনস যে রিজনসগুলো নিয়ে। তো একটা যদি বেসিক আপনি আইডিয়া আজকে আমাদের ভিউয়ার্সদের দেন যারা কিডনি নিয়ে ভুগছে বা কিডনির ছোট ছোট সমস্যা তাদের মধ্যে আছে বা হয়তো তারা জানেও না তারা আগামী দিনে কিডনির সমস্যায় পড়ে যেতে পারেন, তো আপনার একটা জেনারেল মেসেজ যেটা হয়তো প্রত্যেকটা মানুষের কাছে কিছু হলেও হেল্প হবে। বেসিক্যালি যদি ইফ ইউ ফল ইন দ্য হাই রিস্ক ক্যাটাগরি তাহলে স্ক্রিনিং করাই উচিত, মানে যদি আপনার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যদি ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনার হার্টের সমস্যা আছে কি আপনার এজ মোর দেন 60 তাহলে অ্যানুয়াল চেক আপ করা উচিত। ইফ উই ডিটেক্ট দ্য ডিজিজ এট দ্য আর্লি টাইম উই হ্যাভ ট্রিটমেন্ট টু রিভার্স ইট। খুব লেট আসলে কোনো মেডিসিন আপনার ডিজিজ রিভার্স করবে না, বাট উই ক্যান মেনটেন ইট ইন আ গুড কন্ট্রোল সো দ্যাট কি আপনার যতদিন আমরা আপনার কিডনিকে সুস্থ রাখা যায় ওটা চেষ্টা হবে। ওকে, তো বুঝতে পারছেন কিডনি একটা ভাইটাল পার্ট আমাদের লাইফস্টাইলে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, মেনটেন করুন নিজের লাইফস্টাইলটাকে, বেসিক্যালি ফুডটা মেনটেন করুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আজকে একটা এত ভালো ইনফরমেশন দিয়েছেন, অ্যাটলিস্ট মানুষরা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আগামী দিনে এত খাটাখাটনি করছে, কাজ করছে তার ফ্যামিলির জন্য, তারা অ্যাটলিস্ট নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করে নিজেদের ফ্যামিলি লাইফটাকে রাইট ওয়েতে যাতে চালাতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।